Assalamu alaikum. Welcome everyone to the CME of World Stroke Day. On this year's the slogan is "I will not have stroke." Inshallah, nobody of us will have a stroke. Today we have a CME on mechanical thrombectomy on stroke management. It will be presented by our respected professor Dr. Mohammad Mutiur Rahman. Our today's chairperson is Professor Dr. Mohammad Nazrul Islam, who is the head of the Department of Neurology of Parkview Medical College and senior consultant and head of chronic care unit of Mount Edgar Neurology. Chief guest is Professor Dr. Faisal Ahmed. Sir is the Professor of Medicine of Senior Women's Medical College. We have our special guest here with us, Professor Dr. K. M. Akhtaruজ্জামান, who is the Managing Director of Shulma Medical Services. Dr. Syed Mahmood Hassan, Director of Medical Services, Mount Edgar Hospital, Sylhet, and Professor Dr. Biplab Kumar Roy, sir, who is the current Professor and Head of the Department of Neurology Department of Sylhet Image Osmani Medical College. Before starting the program, I would request Mr. Mohsin Ahmed to recite from the Holy Quran. السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. صدق الله العظيم. Now we will go straight to our CME. It will be presented by Professor Dr. Mohammad Mutiur Rahman. Sir graduated from Dhaka Medical College in year 1983 when I was a 1-year old child. And he passed his FCPS medicine in 1991 and MD Neurology in 1999. Sir retired from MH Osmani Medical College as the professor and head of the department. Now he is leading the neurology department of Mount Edgar Hospital as the chief consultant and coordinator. I would request sir to present his topic now. আমার কথা কি শোনা যায়? আচ্ছা, তাহলে আর মাস্ক খুললাম না। আসসালামু আলাইকুম। টুডে ইজ দি ওয়ার্ল্ড স্ট্রোক ডে। এটা প্রতি বছরই আপনার পালন হয় 29 অক্টোবরে। এইবারে থিমটা হলো জয়েন দ্য মুভমেন্ট। হ্যাঁ, মানে এর মধ্যে অনেক কিছু মিন করা আছে। জয়েন দ্য মুভমেন্ট মানে হলো যে আপনার নিজের ব্যাপারেও, প্লাস হলো যে পুরো জাতির জন্য, পুরো বিশ্বের জন্য। মানে আমরা স্ট্রোককে প্রিভেন্ট করার জন্য যে ওয়ার্ল্ড হেলথ স্ট্রোক অর্গানাইজেশন যে একটা প্রোগ্রাম করছে, তারা যে একটা মুভমেন্ট আন্দোলন চালাচ্ছে, সেই আন্দোলনে আমরা সামিল হই। এটা হলো প্রথম কথা। তাছাড়া আরেকটা কথা আছে যে আপনি যত মুভ করবেন তার তত স্ট্রোক কম হবে। যে যত বসে থাকবে, সিডেন্টারি লাইফ হবে, তার স্ট্রোক বেশি হবে। এটাও একটা ব্যাপার আছে। আর থিমটা হলো যে আমাদের জন্য স্ট্রোক না হয়। প্রথম কথা হলো যে
আই ডোন্ট হ্যাভ দ্য স্ট্রোক, অথবা কারো জন্য স্ট্রোক না হয়। স্ট্রোক না হওয়ার জন্য কি করা যায়, সেটা হলো যে এটার নামই হলো যে প্রাইমারি প্রিভেনশন। যে কি কি কাজ করলে, আমি বাংলায় বলি, অনেকে নন মেডিকেল আছে, কি কি কাজ করলে মানে স্ট্রোকটা হবে না, সেটার কিছু কথা আমি বলবো। তারপরে আজকে আমাদের যে মেইন থিম, যে স্ট্রোকের চিকিৎসার যে একটা উন্নত ভার্সন আছে, আমরা উন্নত ভার্সনের পার্টলি আমরা করতে পারি, আর ভালো পার্ট যেটা এটা এখনো করতে পারি না। এটার জন্য আরো একটু আমাদের অ্যাডভান্স হতে হবে, বিভিন্ন কারণে আমরা ওই জায়গায় আগাতে পারতেছি না। তবে ওটার সম্বন্ধে একটু বলবো আপনাদের অ্যাওয়ারনেসের জন্য। প্রত্যেকটা এই ডের উদ্দেশ্যই হলো অ্যাওয়ারনেস গ্রো করা। অ্যাওয়ারনেস গ্রো করতে করতেই দেখা যাবে যে আস্তে আস্তে অনেক কিছু ডেভেলপ করে যাবে। আমরা প্রথমে এটা বলি যে কিভাবে আমি নিজেকে স্ট্রোক না হওয়া থেকে বাঁচায় রাখতে পারি। এটা এএসএ তারা একটা আপডেট করছিল যে এই প্রাইমারি প্রিভেনশন মানে কিভাবে স্ট্রোক না হয়, সেটা আরো বিভিন্ন অর্গানাইজেশনের এন্ডোর্স করছে, যেমন আমেরিকান অ্যাসোসিয়েশন অফ নিউরোলজিক্যাল সার্জনস, কংগ্রেস অফ নিউরোলজিক্যাল সার্জনস, প্রিভেন্টিভ কার্ডিওভাস্কুলার নার্সেস অ্যাসোসিয়েশন অ্যান্ড আমেরিকান একাডেমি অফ নিউরোলজি। এটা এএসএ মানে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, আমেরিকান স্ট্রোক অ্যাসোসিয়েশন, এদের এই জিনিসটা গাইডলাইনটা করা, পরে তারা এটা এন্ডোর্স করছে। This guideline provide an overview of the established and emerging risk factor. কিছু রিস্ক ফ্যাক্টর আছে যে established, আর কিছু কিছু নতুন রিস্ক ফ্যাক্টর ধারণা করা হচ্ছে। আমরা এই দুটাই বলবো, established গুলো বলবো, emerging গুলো বলবো। এই the use of the AHR-ASS CV risk calculator is reasonable to alert clinician and patients to possible risk. আমরা এটা পরে আলাপের মধ্যে কিছু কিছু বলবো যে কিভাবে রিস্ক ক্যালকুলেট করা যায়। তারপরে একটা তো আপনারা জানেন যে ওই 10 ইয়ার্স মডিফাইবল, যে 10 যে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর আছে, এটা 90% হলো এই স্ট্রোকের জন্য কারণ। এটা ইন্টারস্ট্রোক বলে একটা স্টাডি আছে, ওরা দেখছে যে বড় 10টা কারণ, আরো ছোট ছোট কিছু কারণ আছে, বড় 10টা কারণেই মোস্টলি স্ট্রোক করে। তো এটা আমরা যারা আপনারা আমার আগে ইয়েটা লেকচারটা শুনছেন, মানে ম্যানেজমেন্ট ইসকেমিক স্ট্রোক, তো রিস্কগুলো আপনারা জানেন। These guidelines provide stress importance to identify and providing effective interventions to stroke-prone individuals. Established risk factor যেমন হলো হাইপারটেনশন। হাইপারটেনশন এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটা রিস্ক ফ্যাক্টর। এটা রেগুলার ব্লাড প্রেশার মনিটরিং করা দরকার। এটা আপনারা যারা জেএনসি 8 পড়ছেন তারা জানেন যে কত লেভেলে ব্লাড প্রেশার থাকলে কিভাবে মনিটরিং করা হয়। এটা আমি রিপিট করতে যাচ্ছি না, সেইভাবে রিপিট করতে হবে। এখানে প্রি হাইপারটেনশন দেখেন যে 120 থেকে 139 বিপি সিস্টোলিকটা, আর ডায়াস্টোলিক হলো 80 to 89। এটা অ্যানুয়াল স্ক্রিনিং করতে হবে, অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশন। হাইপারটেনশন থাকতে পারে, তখন আমাদের টার্গেট কি হবে, যে এই টার্গেটে রাখলে আমাদের স্ট্রোক হবে না, সেটা হলো বিলো 140 সিস্টোলিক অ্যান্ড 90 ডায়াস্টোলিক। এখানে আপনার ব্লাড প্রেশারের লেভেলটা ইম্পর্টেন্ট, কোন ওষুধ ইউজ করলেন দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট প্রাইমারি প্রিভেনশনের বেলায়। আমরা সেকেন্ডারি প্রিভেনশন বা স্ট্রোক স্ট্রোকের ট্রিটমেন্টে অন্য কথা বলছি, সেটা এখানে মনে না রাখলেও হবে। এখানে যার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট, 55 বছরের নিচে, 55 বছরের উপরে, মহিলা, প্রেগন্যান্ট, বিভিন্ন ফ্যাক্টরের জন্য, বিভিন্ন অ্যাজমার পেশেন্ট, হার্ট ফেলিয়ারের পেশেন্ট, ডায়াবেটিসের পেশেন্ট, বিভিন্ন পেশেন্টের জন্য বিভিন্ন রকমের চয়েস আছে। সেই সব চয়েস মেনে যার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেইটা আমাদের টার্গেট হলো 140-90। যদিও আপনার একটু থাকলে, ডায়াবেটিস থাকলে বা
রেনাল ডিজিজ থাকলে এটা 130/80। নেক্সট হলো ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি। এইটা এখন আমাদের সবচেয়ে বড় দোষ। আমাকে দিয়েই বলি, বাসায় যে ঘুমাই, বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে মাউন্ট রোডে আসি, মাউন্ট রোড থেকে গাড়িতে উঠে আবার যে বাসায় যায় বসে থাকি। তো এটা এইভাবে স্ট্রোক ঠেকানো যাবে না। স্ট্রোক ঠেকাতে হলে কমপক্ষে 40 মিনিটস একটা মোটামুটি ভিগারাস অ্যাক্টিভিটি। আমার বয়সের জন্য ভিগারাস অ্যাক্টিভিটিকে জোর কদমে হাঁটা, এটার জন্য আমার বয়সে ভিগারাস অ্যাক্টিভিটি। আর ইয়াং হলে তো আর একটু ব্যায়াম করতে পারেন। তাহলে বৃদ্ধ মানুষের জন্য জোর কদমে হাঁটা, তাহলে এটাই হলো ভিগারাস অ্যাক্টিভিটি, এবং সেটা 40 মিনিটস পার ডে, 3 থেকে 4 দিন। এটা লো, কমপক্ষে 5 দিন হলে ভালো হয়, আর ডেইলি হলে তারও ভালো। ডিসলিপিডেমিয়া, এটা দেখেন, ডিসলিপিডেমিয়া হলো যে এটার একটা, আপনারা জানেন ডিসলিপিডেমিয়ার একটা 10 ইয়ার রিস্ক ক্যালকুলেশন আছে। সেই ক্যালকুলেশন করে আমরা স্ট্যাটিন থেরাপি করতে হবে যদি মনে করেন যে রিস্ক আছে। তো এটা ডিটেল বলার সুযোগ নেই আমার, শুধু মনে রাখেন যে ডিসলিপিডেমিয়া থাকলে তার রিস্ক ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে স্ট্যাটিন থেরাপি শুরু করতে হবে। শুধু স্ট্যাটিন থেরাপি ব্যাপার না, লাইফস্টাইল ইন্টারভেনশন, মানে তার মধ্যে তার ডায়েটও ঠিক করতে হবে, তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিও ঠিক করতে হবে। এটা হলো লাইফস্টাইল ইন্টারভেনশন। লো হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল অর হাই লাইপোপ্রোটিন LPA, এটা হলে নায়াসিন দিতে পারেন। although efficacy in stroke prevention is not established, নায়াসিনের ব্যাপারে আপনি কোলেস্টেরলটা কমাতে পারেন, কিন্তু নায়াসিনের স্ট্রোক প্রিভেনশনে কোনো রোল আছে কিনা এটা ইস্টাবলিশ না। হাইপারট্রাইগ্লিসেমিয়া, এটাও একটা ঠিক আছে, কিন্তু এটা মানে স্ট্রোক প্রিভেনশন ইস্টাবলিশ না। হাইপারট্রাইগ্লিসাইড কমাইলে যে স্ট্রোক কমে যাবে, এটা প্রমাণিত না। ডায়েটের মধ্যে দেখেন, সোডিয়াম কন্টেনিং ডায়েটটা কম খেতে হবে, আর পটাশিয়াম কন্টেনিং ডায়েটটা বেশি খেতে হবে। বিশেষ করে মেডিটেরিয়ান ডায়েট, ওই যে ডায়েটটা ওরা মাছ বেশি খায়, আর নাটস খায়, তারপরে হলো অন্যান্য যে ফ্যাটি ফুড, যেটা মানে লাল গোস্ত কম খায়, ওই বা ড্যাশ টাইপ ডায়েট, রিচ ইন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, এই ধরনের। ওবেসিটির আপনারা একটা জানেন যে ওবেসিটি, ওভারওয়েট হওয়া যাবে না। আমাদের দেশে আমরা বলি যে 23, যদি BMI 23 এর উপরে যায় তাহলে ওভারওয়েট বলি, 23 এর নিচে থাকলে ভালো। বোথ টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস, এটা মানে সুগার একটা রিস্ক ফ্যাক্টর, কিন্তু একটা ব্যাপার আছে যে শুধু ডায়াবেটিস কন্ট্রোল করলে স্ট্রোক রিস্ক কমে কিনা এর কোনো প্রমাণ নাই। তবে ডায়াবেটিসকে আপনি যদি ট্রিট করেন, সাথে সাথে যদি লাইফস্টাইল ইন্টারভেনশন করেন, যদি আপনি তার সাথে স্ট্যাটিন ব্যবহার করেন, ব্লাড প্রেশার কন্ট্রোল করেন, তাহলে স্ট্রোক রিস্ক অনেক কমে যায়, অ্যারাউন্ড 80%। তাহলে ডায়াবেটিস কমলে স্ট্রোক কমে, এটা প্রমাণিত না। প্রমাণ না হলেও কিছু করার নাই, কিন্তু ডায়াবেটিস তো চিকিৎসা করতে হবে কিনা, নাকি বলেন? কারণ ডায়াবেটিস খালি যে স্ট্রোক যে করে এমন তো না, কত কিছু করে, সমস্যা করে, সেগুলো তো মানে কমানো যায়। কিন্তু মিডিয়াম সাইজ ভেসেলের যে ডিজিজগুলো, এগুলো মানে প্রমাণ করা যায় না, মানে প্রিভেন্ট করা যায় না। এখন আর একটা ব্যাপার ছিল যে আগে ডায়াবেটিস হলে অ্যাসপিরিন দেওয়ার একটা ট্রেন্ড ছিল, এটার কোনো প্রমাণ পাওয়া যায় নাই। তবে মেয়েদের বেলায় বলছে যে এখনো অ্যাবাভ 50 এটা দিতে পারে। আর ফাইব্রেট প্রমাণিত না, তবে স্ট্যাটিন প্রমাণিত। স্মোকিং, এটা অবশ্যই ইম্পর্টেন্ট। স্মোকিং ডাবল দ্য রিস্ক অফ স্ট্রোক, সুতরাং এটা অবশ্যই স্মোকিং বন্ধ করতে হবে। সাথে সাথে যেমন বাংলাদেশ সরকার একটা রুল করছে যে পাবলিক প্লেসে বা
মানে পাবলিক ট্রান্সপোর্টে মানে স্মোকিং করা যাবে না। এই আইনটা সারা পৃথিবীতেই বলবৎ আছে, যদিও বাংলাদেশে আমাদের মানুষজন এখনো মানে না, কিন্তু এটা জোর দিয়ে মানানো উচিত। এটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে আমার নিউরোলজির যারা কাজ করেন তাদের জন্য। যদি ভালভুলার এফ থাকে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে, এবং 4 ভিএসডি বা স্কোর যেটা, এটা যদি বেশি থাকে, হ্যাঁ এডিএস যদি বেশি থাকে, একটু থাকে, ইনিশিয়েট লং টার্ম ওয়ারফারিন থেরাপি। টার্গেট আইএনআর হবে 2 to 3। ভালভুলার এফ এটা কিন্তু না, একবার স্ট্রোক হয়ে গেলে তো আপনি বুঝে ফেললেন যে আমার স্কোর বেশি হবে, তখন কোনো কোশ্চিন নাই, তখন তো আপনি ওয়ারফারিন দেবেনই। কিন্তু ভালভুলার এফ আছে কিন্তু স্ট্রোক হয় নাই, তখন আপনাকে স্কোরটা করতে হবে। আচ্ছা, নন ভালভুলার এফ যদি হয়, সেই ক্ষেত্রে স্কোর যদি 2 বা তার অধিক হয়, সেই ক্ষেত্রে আমরা ওয়ারফারিনও দিতে পারি, ডেবিগ্যাটনও দিতে পারি, অ্যাপিক্সাবানও দিতে পারি, রিভারক্সাবানও দিতে পারি। তাহলে দেখেন, ভালভুলার এফ হলে রিস্ক থাকলেই আপনার হলো ওয়ারফারিন, এখানে অন্য ওষুধের কথা বলা হয়নি। যদিও অনেকে এখন এই রিভারক্সাবানটা ইউজ করতেছে, কিছু কিছু ট্রায়ালও আসছে যে রিভারক্সাবান কাজ করে, কিন্তু গাইডলাইনে না আসা পর্যন্ত আমরা বলবো না। যদি কেউ ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করে সেটা তার নিজস্ব ব্যাপার। AF screening in primary care setting in those older than 65 years. 65 years উপরে হলেই আপনার AF স্ক্রিনিংটা করতে হবে। নন ভালভুলার AF আর ওই স্কোর যদি 0, তাহলে যদি নন ভালভুলার হলে কিন্তু অন্য কথা। নন ভালভুলার কিন্তু স্কোর 0, এই ক্ষেত্রে অ্যান্টিথ্রম্বোটিক থেরাপি মনে হয় না দিলেও হবে। Non-valvular AF কিন্তু score 1 and no risk for hemorrhagic complication. No antithrombotic therapy, anticoagulant therapy, aspirin therapy can be considered. তাহলে এখানে আমরা অ্যান্টিপ্লেটলেট থেরাপি দিতে পারি। High risk patients who are unsuitable for anticoagulation, consider left atrial appendage closure if performed at a center with a low complication rate. কারণ অ্যাট্রিয়াল অ্যাপেন্ডেন্স থেকেই তো ওইখান থেকেই আপনার ইয়েটা যাবে, প্লটটা যাবে। সুতরাং ওইটা যদি আপনি ওই একটা জালের মতো জিনিস বসা দেওয়া হয়, তাহলে প্লটটা গেল না। এই ফ্যাক্টরগুলো খুব ইম্পর্টেন্ট, ভালো করে চিন্তা করেন। মাইটাল স্টেনোসিস উইথ প্রায়র ইম্বোলিক ইভেন্ট, এটা তো কোনো কোশ্চিন নাই, অ্যান্টিকোয়াগুলেশন। এটা কিন্তু এফ না, শুধুমাত্র মাইটাল স্টেনোসিস, কোনো অ্যারিথমিয়া নাই, কিন্তু প্রায়র ইভেন্ট আছে, অ্যান্টিকোয়াগুলেশন। মাইটাল স্টেনোসিস উইথ লেফট অ্যাট্রিয়াল থ্রোম্বাস, অ্যান্টিকোয়াগুলেশন। অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট with bileaflet mechanical or current generation single tilting disc prosthesis plus no risk factors warfarin and low dose aspirin. এটা আমাদের ইউনিটে যারা ডাক্তার আছেন তারা জানেন, একটা রুগী নিয়ে আমরা একটু ঝামেলা করি, আমি ওয়ারফারিন দিই, একজন কার্ডিওলজিস্ট এটা বন্ধ করে দেয়, আবার স্ট্রোক করে আসে, আবার দেই, ওই কার্ডিওলজিস্টকে আমি বুঝাতেই পারি না, কি হয়েছে জানি না, বারবার স্ট্রোক করে। তার ছিল প্রস্থেসিস ভালভ, ওই কার্ডিওলজিস্টের ধারণা যে প্রস্থেসিস ভালভ হলে দিতে হবে না, ওয়ারফারিন দিতে হবে না, কিন্তু আমাদের গাইডলাইনে বলে এটা ওয়ারফারিন দিতে হবে। আর মেকানিক্যাল হলে তো অবশ্যই ওয়ারফারিন দিতে হবে, অ্যান্ড লো ডোজ মানে ওয়ারফারিন। মেকানিক্যালটা এটা বেশি রিস্কি, এটার ব্যাপারে কোনো সন্দেহ নেই। মাইটাল ভালভ রিপ্লেসমেন্ট উইথ এনি মেকানিক্যাল ভালভ, ওয়ারফারিন অ্যান্ড লো ডোজ অ্যাসপারিন। আর অ্যাক্টিয়াল মিক্সোমা হলে এটা সার্জিক্যাল ইন্টারভেনশন, এক্সিশন করে ফেলতে হবে। Symptomatic fibroelastomas and those of more than 1 centimeter on that appear mobile, এটা সার্জারি। Aortic or mitral valve replacement with a bioprosthesis, aspirin and warfarin.
Heart failure but no AF or previous thromboembolic event, anticoagulation or antiplatelet are reasonable. হার্ট ফেলিয়ার যদি থাকে কিন্তু কোনো এএফ নাই, সেক্ষেত্রে আপনি দুটাতেই যে কোনোটা চয়েস করতে পারেন। আচ্ছা, এসটিএমআই অ্যান্ড অ্যাসিমটোমেটিক লেফট ভেন্ট্রিকুলার মুরাল থ্রোম্বাই, ভিটামিন কে অ্যান্টাগনিস্ট থেরাপি, তার মানে ওই ওয়ারফারিন। Asymptomatic patients with severe mitral stenosis at left atrial dimension more than 55 millimeter. মানে কোনো সিমটম হয়নি কিন্তু মাইট্রাল স্টেনোসিস লেফট অ্যাট্রিয়াল এটা ডায়ামিটারটা বড়, ডায়ামিটার বড় হলেই থ্রোম্বাস জমার সম্ভাবনা। অতএব এখানে অ্যান্টিকোয়াগুলেশনটা চিন্তা করতে পারেন। সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস অ্যান্ড এনলার্জ লেফট অ্যাট্রিয়াম অ্যান্ড স্পন্টেনিয়াস কন্ট্রাস্ট অন ইকো, মানে ওখানে একটা থ্রোম্বাস আছে বোঝা যাচ্ছে, অ্যান্টিকোয়াগুলেশন। STMI and anterior apical akinesis or dyskinesis, anticoagulation. Perforation of the foramen ovale, এরকম থাকে। Antithrombotic therapy and catheter-based closure are not recommended for primary stroke prevention. এটা খুব একটা মানে যেটা আমরা বলি ক্রিপ্টোজেনিক স্ট্রোক, তার মধ্যে ভালোভাবে ইয়ে করে দেখা যায় যে পিএফও একটা থাকে তাদের মধ্যে, কিন্তু এটার আবার যে অ্যান্টিথ্রোম্বোটিক থেরাপিতে লাভ হবে এমন প্রমাণ পাওয়া যায়নি। অ্যানাদার ইম্পর্টেন্ট, ক্যারোটিড আর্টারি স্টেনোসিস। আমরা যেহেতু খালি স্ট্রোক পড়াই, সেকেন্ডারি প্রিভেনশন পড়াই, এটা আপনাদের পড়ানো হয়নি বা আপনাদের বলা হয়নি। তার মানে এটা অ্যাসিমটোমেটিক, মানে এখন পর্যন্ত কোনো স্ট্রোক করে নাই। সেই ক্ষেত্রে স্ট্যাটিন প্লাস ডেইলি অ্যাসপিরিন, অ্যাসিমটোমেটিক ক্যারোটিড স্টেনোসিস। সিএ পেরিয়ান পোস্ট অপারেটিভ অ্যাসপিরিন আনলেস কন্ট্রাইন্ডিকেটেড, যদি সিএ করা হয়। আর অ্যাসিমটোমেটিক যদি মোর দ্যান 70% স্টেনোসিস হয় তাহলে সিইএ মানে ক্যারোটিড এন্ডার্টারেক্টমি। এটা হলো আবার সব জায়গায় করতে পারবেন না। যেসব সেন্টারে ডেথ রেট লেস দেন 3%, আগে 6% ছিল, এটা ক্রাইটেরিয়া এখন স্ট্রিক্ট করা হয়েছে লেস দেন 3%। আর যদি মোর দেন 50% স্টেনোসিস কিন্তু লেস দেন 70, এটা ডুপ্লেক্স আল্ট্রাসোনোগ্রাফি এটা অ্যানুয়ালি করবেন আর এটা প্রোগ্রেসটা খেয়াল করবেন। কিন্তু যদি আদার রিস্ক ফ্যাক্টর থাকে সাথে সেই সব ওষুধ দিবেন, কিন্তু ক্যারোটিড এন্ডার্টারেক্টমি বা স্টেন্টিং এটার কোনো ইন্ডিকেশন নাই লেস দ্যান 50। বাট মোর দ্যান 60 যদি হয় সেই ক্ষেত্রে সিলেক্টেড ক্ষেত্রে এটা করা যেতে পারে। কনসিডার প্রোফাইল্যাকটিক স্টেন্টিং ইন হাইলি সিলেক্টেড পেশেন্ট উইথ অ্যাসিমটোমেটিক স্টেনোসিস দ্যাট ইজ 60% বা তার বেশি, বাই অ্যাঞ্জিওগ্রাফি 70% বা তার বেশি। এই ক্ষেত্রে সিলেক্টেড ক্ষেত্রে করা যেতে পারে। অ্যাসিমটোমেটিক বাট হাই রিস্ক সিএ or carotid artery stenting complication, effectiveness of revascularization versus medical therapy is not well established. Screening low risk population for symptomatic stenosis is not recommended. Asymptomatic stenosis আছে কিন্তু লো রিস্ক, মানে কম, 50% এর কম। সিকল সেল ডিজিজ, এটা অ্যাকচুয়ালি আকলাকের বিষয়, পেডিয়াট্রিক বিষয়। স্ট্রোকেরও মানে এমন একটা জিনিস, স্ট্রোক কিন্তু সব বয়সে হয়। আমরা সাধারণত বেশি বয়সের মানুষ দেখি, কিন্তু স্ট্রোক কিন্তু মায়ের পেটের মধ্যেও হতে পারে। মায়ের পেটের মধ্যে থেকে শুরু করে কবরে যাওয়ার সময় পর্যন্ত যে কোনো সময় স্ট্রোক হতে পারে। সুতরাং বাচ্চাদেরও স্ট্রোক হয়। অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা হলো সিকল সেল ডিজিজ। সিকল সেল ডিজিজ যদি থাকে তাহলে ট্রান্সক্রেনিয়াল ডপলার 2 বছর বয়স থেকে শুরু করবেন, অ্যানুয়ালি 16 বছর বয়স পর্যন্ত করবেন। চিলড্রেন উইথ ইনক্রিজ স্ট্রোক রিস্ক, ট্রান্সফিউশন থেরাপি টার্গেটিং hemoglobin S less than 30. Screening younger children and those with borderline abnormal TCD velocity is more frequently. যদি দেখা যায় বর্ডার লাইন থাকে
সেই ক্ষেত্রে ওই আপনার টিসি ট্রান্সক্রেনিয়াল ডপলারটা আরো বেশি ফ্রিকোয়েন্টলি করতে হবে। Continued transfusion is probably reasonable even after TCD velocity revert to normal. আপনার ট্রান্সফিউশন দিয়ে যাচ্ছেন, টিসিডি মানে ভেলোসিটিস গুলো নর্মাল মধ্যে চলে আসছে, কিন্তু তারপরেও ট্রান্সফিউশন চলবে। আমাদের ওই টার্গেট হিমোগ্লোবিন S30 নিচে রাখতে হবে। হাই স্ট্রোক রিস্ক অ্যান্ড আনএবল টু আনউইলিং টু বি ট্রিটেড উইথ পিরিয়ডিক ট্রান্সফিউশন, এই ক্ষেত্রে যারা বারবার রক্ত দিতে চায় না তাদের বেলায় কনসিডার হাইড্রক্সিউরিয়া আর বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। আচ্ছা, এমআরআই আর এমআরএ ক্রাইটেরিয়া ফর সিলেক্টিং পেশেন্ট ফর প্রাইমারি স্ট্রোক প্রিভেনশন উইথ ট্রান্সফিউশন নট ইস্টাবলিশড। এখানে আমাদের বাচ্চাদের বেলায় ওই ট্রান্সক্রেনিয়াল ডপলারটা ইস্টাবলিশড। মাইগ্রেন আমরা এই পর্যন্ত বলে আসছে হলো ইস্টাবলিশ রিস্ক ফ্যাক্টর। এখন আমরা বলতেছি ইমার্জিং, যেমন মাইগ্রেন। আমরা মাঝে মাঝে মাইগ্রেন থেকে স্ট্রোক পাই, অথবা দেখতেছি অ্যাসিমপ্টোমেটিক কিন্তু মাইগ্রেনে মনে করে যে অনেক দিন ধরে চেঞ্জ আসছে, মাঝে মাঝে এমআরআই করে এফিডে দেখা যায় যে সাইলেন্ট স্ট্রোক আছে। ওম্যান উইথ মাইগ্রেন প্লাস অরা, এটা স্মোকিং সিজেশন। ওম্যান উইথ অ্যাক্টিভ মাইগ্রেন প্লাস অরা কনসিডার alternatives to oral contraceptives. Consider treatment that reduce migraine frequency. তাহলে যদি মাইগ্রেন থাকে আর ওমেন হয় সেই ক্ষেত্রে এইসব মেজার নেওয়া হয়। আর মাইগ্রেনের চিকিৎসা মানে তো মেয়েদের মাইগ্রেনের চিকিৎসা ছেলেদের থেকে একটু আলাদা, এটা আপনারা জানেন। অ্যালকোহল কনজাম্পশন, এটা একটা ইমার্জেন্সি স্ট্রোক রিস্ক। আমরা বলবো, এরা একটু বলছে যে ছেলেদের কতটুকু খাইতে পারে, মেয়েদের কতটুকু খাইতে পারে, আমরা বলবো অ্যালকোহল খাওয়া যাবে না। আর ড্রাগ অ্যাবিউজ, আপনারা জানেন যে বিভিন্ন এলিসিড ড্রাগস আছে যেগুলো কিনা স্ট্রোক করে। যেমন আমাদের দেশে প্রচলিত হলো হিরোইন, হিরোইন তো স্ট্রোক করে, এরকম কোকেন স্ট্রোক করে, এরকম কিছু কিছু ড্রাগ আছে এগুলো স্ট্রোক করে। এটা এগুলো যদি তারা অ্যাডিক্টেড হয় সাইকিয়াট্রিক রিহ্যাবিলিটেশনের জন্য পাঠাতে হবে। আরবিডি, এটা একটা ইম্পর্টেন্ট স্ট্রোকের একটা রিস্ক ফ্যাক্টর। প্লাস হলো স্লিপ অ্যাপনিয়া, সুতরাং এগুলোর চিকিৎসা করতে হবে। হাইপার হোমোসিস্টিনেমিয়া, এটা একটা ইমার্জিং রিস্ক ফ্যাক্টর। এটা এখন পর্যন্ত কোনো ইস্টাবলিশ চিকিৎসা নাই। আমরা ভিটামিন বি কমপ্লেক্স দিই, এটা সবাই বলে যে হ্যাঁ দিয়ে দেখো, এটা কনসিডার করা যায়। এলিভেটেড লাইপোপ্রোটিন এ, সাম জেনেটিক অ্যান্ড এপিডেমিওলজি স্টাডিজ সাজেস্ট দ্যাট এটা এই ফ্যাক্টরটা কার্ডিওভাস্কুলার ডিজিজ ইনক্লুডিং স্ট্রোক, এটা নায়াসিন দিয়ে চেষ্টা করা যাইতে পারে। ভালো ওষুধ এখন পর্যন্ত আসে নাই। হাইপার কোয়াগুলেবিলিটি, এটাও একটা ইমার্জেন্ট রিস্ক ফ্যাক্টর। Usefulness of genetic scanning to detect inherited hypercoagulability for stroke prevention is not well established. সোজা কথা, হাইপারকোয়াগুলেবিলিটি আছে আর স্ট্রোক আছে, তখন আমরা একটা ব্যবস্থা নেই, কিন্তু আগে থেকে কোনো ব্যবস্থা নেওয়ার মতো এখন পর্যন্ত কোনো কিছু গাইডলাইনে আসে নাই। অ্যাসিমপ্টোমেটিক পেশেন্ট যদি হেরিডিটারি or acquired থ্রোম্বোফিলিয়া, usefulness specific treatment for stroke prevention is not well established. এটা স্ট্রোক পরে আমরা ধারণা করতেছি, কিন্তু প্রিভেনশন করার মতো কিছু খুঁজে পাওয়া যায়নি এখন পর্যন্ত। অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি পজিটিভ যদি থাকে, লো ডোজ অ্যাসপিরিন ইজ নট ইন্ডিকেটেড। ওই ঘটনা এটাই হলো দাঁড়ালো যে স্ট্রোক হয়ে গেলে একটা ব্যাপার আছে, কিন্তু স্ট্রোক হওয়ার আগে পর্যন্ত অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি বেশি আছে, এটা কিছু করার নাই অ্যাকচুয়ালি। ইনফ্লামেশন ইনফেকশন, এটাও আমরা জানি যে রিস্ক ফ্যাক্টর, কিন্তু কোনো প্রোফাইল্যাকটিক অ্যান্টিবায়োটিক দিয়ে কোনো লাভ পাওয়া যায়নি। তবে অ্যানুয়াল ফ্লু ভ্যাকসিন ক্যান বি ইউজফুল। Measurement of the inflammatory markers such as high sensitivity CRP or lipoprotein associated lipoprotein A or A2 may be considered to identify patients who may be at increased risk of stroke. যদিও এটার ক্লিনিক্যাল প্র্যাকটিসে এটার
রোল এখনো পর্যন্ত ইস্টাবলিশড হয় নাই। তবে হাই সেন্সিটিভ সি রিঅ্যাক্টিভ প্রোটিন যদি মোর দ্যান 2 হয় তাহলে স্ট্যাটিন থেরাপিটা দেওয়া যেতে পারে। অ্যান্টিবায়োটিক্স আমরা বলছি এটা দেওয়া প্রমাণিত হয় নাই। তো মেটাবলিক সিনড্রোম ভেরি ইম্পর্টেন্ট একটা রিস্ক ফ্যাক্টর, তার ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টগুলো চিকিৎসা করতে হবে টু প্রিভেন্ট দি স্ট্রোক। এর মধ্যে মেডিকেশন আর লাইফ স্টাইল শুড বি ইউজ টু ট্রিট হাইপারটেনশন, হাইপারলিপিডেমিয়া অ্যান্ড গ্লাইসেমিক কন্ট্রোল, ডায়াবেটিসকে কন্ট্রোল করা। With regard to antiplatelet agent and aspirin, the guideline note that although some evidence support the use of aspirin in the primary prevention stroke in women, the benefit are small. সুতরাং এটা রিস্ক আর বেনিফিট চিন্তা করে দিতে হবে। সেরেব্রাল ভেনাস থ্রম্বোসিসের এখন পর্যন্ত প্রিভেনশন করার মতো কোনো ওষুধপত্র বা কোনো কিছু নাই। তবে আমরা জানি যে সিভিটি কাদের বেশি হয়, মেয়েদের হয়, প্রেগন্যান্ট মেয়েদের হয়, তারপর হলো মোটা মেয়েদের হয়, তাই না, ওবেজ মেয়েদের হয়। এইগুলো থেকে একটু দূরে থাকা চেষ্টা করা দরকার। মোটামুটিভাবে আমরা ওই কি করলে আমরা স্ট্রোক থেকে দূরে থাকতে পারি এই ব্যাপারে মোটামুটি বললাম। এখন আজকে আমাদের যে মেইন টপিক মেকানিক্যাল থ্রম্বেক্টমি, এটা নিয়ে একটু বলি। এটা যদিও এই কথাটা অনেকদিন আগে থেকে মানে চলে আসতেছে, অনেক ট্রায়াল হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি 2015 সালের ট্রায়ালের যেসব ট্রায়াল হয়েছে তাতে দেখা যাচ্ছে যে ইমপ্রুভ আউটকাম। এর আগে এই জিনিসটা এত জনপ্রিয় ছিল না, 2015 সালের পর থেকে এটা চলে আসছে। এখন অ্যাট প্রেজেন্ট এই 2015 সাল থেকে 2020 সালে এখন এটা একদম ইস্টাবলিশ ট্রিটমেন্ট বলতে পারেন যে আরটিপি এর চেয়েও এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই মেকানিক্যাল থ্রম্বোক্টমি স্ট্রোকের এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা। এখন এটা প্রি প্রসিডিউরাল ইভ্যালুয়েশন কিভাবে করবেন, আমরা কাকে করা যাবে কাকে করা যাবে না পরে আসতেছি, ইন্ডিকেশন কন্ট্রাইন্ডিকেশন পরে আসতেছি। এটা হলো প্রথমে একটা নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান, এটা তো আমরা করি, স্ট্রোক আসলেই করে দেখি যে এটা, আর সিটি অ্যাঞ্জিওগ্রাফি। এটা বলার দরকার আছে যে এটা তো লার্জ ভেসেল বন্ধ করা যাবে, স্মল ভেসেল এটা করা যায় না, সুতরাং এটা অ্যাঞ্জিওগ্রাফিটা দরকার আছে। অল্টারনেটিভলি এমআরআই আর ডিএসএ এটাও করা যেতে পারে। আমরা সিটি এটাই করি যেহেতু আমাদের সুবিধা আছে। এখানে আমাদের এখানে ডিএস এর সুবিধাটা নাই। অ্যাঞ্জিওগ্রাফিক ইমেজিং আরেকটা দরকার আছে, এটা হলো কোলাটারাল ভেসেলটাও একটু দেখা দরকার। কোলাটারাল ভেসেল কম থাকলে পরে এটার ইন্ডিকেশনটা আরো জোরালো হলো, আর বেশি থাকলে পরে একটু কম জোরালো হলো। আরেকটা জিনিস করা যায় হলো সিটি পারফিউশন। সিটি পারফিউশন করে ইনফ্যাক্ট সাইজ আর পেনাম্ব্রা সাইজ, একেবারে স্মল পেনাম্ব্রা, এটা মানে ইয়ে করে থ্রম্বোক্টমি করে খুব একটা বেনিফিট নাই, কিন্তু লার্জ পেনাম্ব্রা খুব বেশি বেনিফিট, সুতরাং এটা একটু দেখা দরকার। এটার জন্য কি কি ইকুইপমেন্ট লাগে, এটা লাগে হলো স্টেন্ট রিট্রাইভার্স, অ্যাসপিরেশন ডিভাইস, বেলুন গাইডিং ক্যাথেটার আর মাইক্রো ক্যাথেটার, এই চারটা জিনিস লাগে। ছবি এই যে দেখেন প্রথম ছবিটা যেটা, এটা হলো প্রথমে ছিল মার্সি ডিভাইস। এই কথা আমরা কতবার শুনছি আর কতবার বলি, মার্সি ডিভাইস এটাই আগে ছিল। তারপরে ডিভাইসটা আসলো পেনাম্ব্রা, এটা 2007-এ আসলো। 2012-তে আসলো সলিটিয়ার, তারপরে আসলো ট্রেভো, আর পেনাম্ব্রা 5 ম্যাক্স এসি এটা আসছে হলো যে আপনার লেটেস্ট লাস্টটা। তো এখন পর্যন্ত যেটা দিয়ে হচ্ছে স্টেন্ট রিট্রাইভার, এটা দিয়েই সবাই বেশিটা করতেছে আর কি। এই
টেপো, এই যে জালের মতো জিনিস দেখেন, এটা দিয়ে একবার যে জালটা খুলে দিয়ে তারপরে টেনে নিয়ে আসলেন, থ্রোম্বাসটা বের। আমরা প্রসিডিওর দেখাবো। একটা পেশেন্টকে আমরা আইভি অল্টিপ্লেস দিছি, কিন্তু তারপরে বুঝতেছি আমরা পুরোপুরি থ্রোম্বাসটা ক্লিয়ার হয়নি, সুতরাং এটা কনসিডার করা যেতে পারে। আর যদি আমরা কনসিডার করি একে মেকানিক্যাল থ্রম্বোক্টমি করবো, এর আর কোনো মানে অ্যাসেস করার দরকার নেই, ওয়েট করার দরকার নেই, কারণ সময় আমার হাতে বেশি নেই, তাড়াতাড়ি পাঠাতে হবে। সবচেয়ে ভালো সময় হলো 6 আওয়ার্স, 0 to 6 আওয়ার্স। Direct aspiration thrombectomy as first pass mechanical thrombectomy is recommended as non-inferior to stent retriever for patients who meet the following criteria. সেটা কি? pre-stroke MR score হলো, MRS স্কোর হলো 0 to 1, আর অক্লুশন হলো M1 পর্যন্ত। এজ হলো 18 বা তার উপরে, NIHS স্কোর হলো মোর দ্যান 6, অ্যাসপেক্ট স্কোর মোর দ্যান 6, অ্যান্ড ট্রিটমেন্ট ইনিশিয়েশন গোয়েন ফ্র্যাকচার উইদিন 6 hours of onset। এটা হলো বেস্ট ক্রাইটেরিয়া। তবে নতুন কিছু ক্রাইটেরিয়া আসছে, আমরা সেটা বলতেছি। Although the benefit is uncertain, the use of mechanical thrombectomy stent retrievers may be reasonable for carefully selected patients in whom the treatment can be initiated within 6 hours and who have positive occlusion of MCA segment 2 or even 3 পর্যন্ত। এখন M3 লেভেল, M3 মানে এগুলো ব্যাপার আছে, মিডল সেরেব্রাল আর্টারি প্রথম ব্রাঞ্চ যেটা দেয় এর আগ পর্যন্ত হলো M1, দ্বিতীয় ব্রাঞ্চ যেটা দেয় এটা হলো M2, থার্ড ব্রাঞ্চ যেটা দেয় এটা হলো M3, তারপরে হলো 4, 5 পর্যন্ত এগুলো ব্রাঞ্চ পরে। ওই লেভেলে থ্রম্বোক্টমি আর করা যায় না। আচ্ছা, 6 to 12 hours of onset, এটা হলো লার্জ ভেসেল অফ অ্যান্টিরিয়র সার্কুলেশনে, এটা হলো ড্রন অ্যান্ড ডিফিউজ 3 ক্রাইটেরিয়া। Who meet drawn eligible criteria, 16 to 24 hours of last known normal, who have left large vessel obstruction in the anterior circulation, posterior circulation না, এটা করা যেতে পারে। এখন দেখেন যে এই যে ড্রন আর ডিফিউজ জিনিসটা আসলে কি, এদের ক্রাইটেরিয়া এগুলো কি। ড্রন ক্রাইটেরিয়া দেখেন 6 to 24 hours of onset, এটা হলো 6 to 24 hours of onset, পেশেন্ট লেস দেন 80 years of age, NIHS স্কেল হলো আপনার 10 থেকে 19, ইসকেমিক কোরটা হলো লেস দেন 30 mm, পেশেন্ট 80 নিচে, NIHS স্ট্রোক স্কেল 20 or হায়ার, কোর ভলিউম লেস দেন 20, অক্লুশন অফ দ্য ইন্টারক্রানিয়াল ইন্টারনাল ক্যারোটিড আর্টারি or মিডল সেরেব্রাল আর্টারি অন CT or MRI, এটা হলো ড্রন ক্রাইটেরিয়া। ডিফিউজ 3 ক্রাইটেরিয়া হলো 6 to 16 hours from stroke onset, ischemic core volume less than 70 ml on CTP or DWI, penumbra at least 180% larger than the core। তার মানে কোর থেকে পেনাম্ব্রা সাইজ এত বড় হলে তাহলে এটার জন্য ফিট। পেনাম্ব্রা অ্যাটলিস্ট 15 ml or larger। বুঝলাম না যে ছোট পেনাম্ব্রা হলে খুব একটা বেনিফিট নাই। অক্লুশন অফ দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি অথবা মিডল সেরেব্রাল আর্টারি। endovascular therapy of tandem occlusion, both extracranial and intracranial মানে occlusions at the time of thrombectomy may be reasonable, মানে একই সাথে extracranial আছে intracranial আছে, দুটোই আনতে পারেন। In patients who undergo mechanical thrombectomy, it is reasonable to maintain blood pressure less than 180/105 during and first 24 hours after the procedure, খুব ইম্পর্টেন্ট। আর আদার পদ্ধতিগুলো আমরা বলে ফেলছি, মেকানিক্যাল থ্রম্বোক্টমি, স্টেন্ট রিট্রাইভার, ইন্ট্রাআর্টেরিয়াল ফিব্রোনালাইসিস। আগে একটা জিনিস ছিল যে ওইটা এখন আর নাই বললেই চলে,
সেটা হলো আপনি ক্যাথেটার নিয়ে ওই যে স্ট্রোকের জায়গায় ওখানে থ্রোম্বাসের মধ্যে ঢুকে ওখানে ইউরোকাইনেজ দিয়ে দিলেন লো ডোজে, দিয়ে ওই থ্রোম্বাসটা গলায় ফেললেন। এটা হচ্ছে এখন দেখা যাচ্ছে থ্রোম্বাসটা বের করে ফেলা এটাই বেটার। কন্ট্রাইন্ডিকেশন, যদি হেমোরেজ থাকে অবশ্যই কন্ট্রাইন্ডিকেশন। লার্জ ইনফ্যাক্ট কোর উইথ নো সিগনিফিক্যান্ট পেনাম্ব্রা, যদি পেনাম্ব্রাই বড় না থাকে তাহলে আপনি কি সালভেজ করবেন, সেই ক্ষেত্রে এটা খুব একটা ইয়ে নাই। আর যদি পেশেন্টের যদি দেখা যায় কন্ডিশন খুব খারাপ, মানে কোমরবিড কন্ডিশন বেশি, তাহলে যদি না করা যায় এটা করতে পারবেন না। এখন আমরা টেকনিকে আসি। ইউজ অফ স্টেম ডিক্টেভার্স ইজ ইন্ডিকেটেড ইন প্রিফারেন্স টু দ্য মার্সি ডিভাইস। আমরা বলে ফেলছি মার্সি ডিভাইসটা আগে ছিল, এখন স্টেম ডিক্টেভার যেটা বলছি ট্রেভো ডিভাইস এটাই এখন চলতেছে। The technical goal of the thrombectomy procedure should be repercussion to a modified thrombolysis in a cerebral infarction. এটা একটা অ্যাঞ্জিওগ্রাফিক একটা ক্রাইটেরিয়া আছে, এটা রেডিওলজিস্টরা খুব ভালো বুঝে, সেটা হল 2B/3। এই অ্যাঞ্জিওগ্রাফিক ক্রাইটেরিয়াটা হলো আমাদের টার্গেট। আর উইন্ডো পিরিয়ডটা আমরা তো বলে ফেলছি। স্টেপস: check the clinical status, don't wait for lines, complete draping, local anesthesia, anesthesia lab and sedation. যদি restless হয় তাহলে GA should be done without delay, avoiding drop in BP. if IV টিপিয়ে দেওয়া হয় সিঙ্গল ওয়াল পাংচার, মাইক্রো পাংচার সেট দিয়ে, যদি IV RTP আগে দিয়ে থাকেন, নাহলে ব্লিডিং কমানো কঠিন। এই টেপ শর্ট শিট আর হলো হেপারিন, যদি RTP দিয়ে থাকেন তাহলে আপনি হেপারিন দিবেন না। এইটা হলো খুব ইম্পর্টেন্ট, যেনারা করেন তারা অ্যানাটমিটা খুব ভালো বুঝতে হবে। অ্যানাটমি ভালো না বুঝলে কোন দিক দিয়ে ক্যাথেটার ঢুকে কোথায় ঢুকে যাবেন আর কি সিরা ফেলবেন আল্লাহ ভালো জানে, সেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আর ভেরি টর্চিয়ার যদি আর্টারি হয় সেই ক্ষেত্রে আরো সাবধান। ক্লট ট্রাভার্স উইথ মাইক্রোওয়্যার, আমরা ভিডিও দেখো আপনাদের, ওই মাইক্রোওয়্যার দিয়ে ক্লট বাইরে চলে যাবেন, তারপরে ওই ওটা খুলে দিবেন, খুলে দিয়ে ওই লুপটা খুলে দিয়ে জালটা বড় করে ফেললেন, তারপরে টেনে বের করে আনবেন। এটাই হলো অ্যাকচুয়াল জিনিস। তারপরে হলো আপনি যেখান থেকে আনছিলেন ওইটা রিসিভ করলেন, ব্যালুনটা ইনফেক্ট করলেন, আর জিনিসটা বের করে আনলেন। এই ছবিটা দেখেন, এই একটা ছবি, ওই যে দেখেন যে এই ক্যাথেটারটা প্রথমে একেবারে ওইদিকে যেয়ে তারপরে জাল দিয়ে ক্লটটাকে ধরে ফেলছে, তারপর টাইনে বাইর করে আনবে। হ্যাঁ, একেবারে এই ক্যাথেটার চলে যাচ্ছে, এই যে ক্যাথেটার চলে যাচ্ছে, যে এই জাল দিয়ে এই থ্রোম্বাসটা এরপরে টেনে বের করে আনবে। আমি দেখি এখন ছবিটা দেখাতে পারি কিনা। চলতেছে? চলে না তো? চলতেছে, আচ্ছা। আমি সাউন্ড সিস্টেমটা আমরা এটা করতে পারি নাই, শুধু ছবি দেখেন আর কি লেখা উঠে পড়েন। এইটা আমরা এখানে করি। ইউরোকানিজ স্টেপটোকানিজ আর নাই, টিপি এটা আছে।
এই রুগীটার আপনি খেয়াল করে দেখেন এইখানে এই যে লাল দাগ দেওয়া ডেন্স এমসিএ সাইন, হেমপ্লেজে ছিল ডেন্স এমসিএ সাইন ছিল, কিন্তু এখনো পর্যন্ত আপনার হাইপোডেন্স ডেভেলপ করে নাই। এই রুগীটাকে তারপরে ইয়ে করা হয়, পারফিউশন করে দেখেন লার্জ ডিফেক্ট, মানে এটা পেনাম্ব্রা। তারপরে এই পদ্ধতিতে দেখেন প্রথমে একটা গাইড ওয়্যার ঢুকলো, তার ভিতরে একটা ওয়্যার ঢুকলো, তারপরে যে সাকরিটা দেখলেন, এখন এই সাকরিটা টেনে বের করে নিয়ে চলে আসবে প্লটটাকে। দিস ইজ দি প্লট, বের করা হয়ে গেল। এরপরে দেখেন পরে আবার ডিএসএ করা হয়েছে, একেবারে ক্লিয়ার, ওই অংশটা পরিষ্কার। এরপরে সিটিওটা দেখাবে, সিটিতে দেখবেন যে কোনো স্ট্রোক ডেভেলপ করেই নেই। হ্যাঁ, এই যে পরে সিটি ফাইন। আমাদের স্বপ্ন এই ট্রিটমেন্টটা মাউন্ট অ্যারোরায় স্টার্ট করা। নাও প্রসিডিওর শেষ হয়ে গেলে এরপর কি করবে? Although successful technical plot retrieval is essential, appropriate post-procedural care is also critical to avoid complication. তার মধ্যে নাম্বার হলো ব্লাড প্রেশার কন্ট্রোল। Avoiding excessively high blood pressure is important in reducing high risk of secondary hemorrhage. In acute post-thrombectomy thrombolysis period, target BP আমরা বলছি less than 185 on 10. করার আগে ছিল এটা 105, 185, 105, এখন 1010। আচ্ছা, if a critical carotid stenosis tandem lesion has been treated with more aggressive blood pressure control is probably warranted to avoid possible cerebral hyperperfusion as well as hemorrhage. There are a few universally agreed upon guidelines, and chosen targets will vary according to pre-procedural blood pressure, anticoagulation, the ECR thrombolysis, size of the expected infarct, and variety of other factors. Groin site neurovascular observation and bed rest are required as usual. There is an increased move towards radial artery access for a few complication rates. এটা একটা ব্যাপার হলো, এখন পর্যন্ত এটা গ্রোইন পাকচারই চলতেছে, তবে অনেকে এটা অলরেডি রেডিয়ালে চলে আসছে। মোর রিসেন্টলি এটা আরো ভালো প্রসিডিওর, এটা মনে হয় আমার মোস্তফা শিখে আসতে পারে, এটা তার জন্য 7 দিনের ট্রেনিং নিলেই হবে। সরাসরি ক্যারোটিডে আমার এখানে থ্রম্বাস আছে, আমি জাস্ট এখানে একটা ছিদ্র করে ব্লক করে দিয়ে এখান থেকে ক্লটটা বের করে নিয়ে আসলাম। এই পদ্ধতিটা মানে একেবারে রিসেন্ট ডেভেলপমেন্ট। এটা যদি শিখে আসতে পারেন, আপনি শিখে আসতে পারলে আমার ওটি চালু করলে আপনি করতে পারবেন, আপনি একটু যদি চেষ্টা করেন। In a variety of setting, anticoagulation may be need to be restarted shortly after the cord retrieval. কমপ্লিকেশন কি হতে পারে? এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ইন্ট্রাক্রানিয়াল হেমোরেজ হতে পারে, প্যারেনকেমিয়াল হতে পারে, সাবঅ্যারেক্টন হতে পারে, এমবোলাই টু নিউ টেরিটরি। প্লটটা আপনি টাইনে বের করছেন, যদি একটু থেকে যায় ওটা আরেক টেরিটরিতে যায় পুর করে ফেলতে পারে। আর একটা হলো যে যদি বা অ্যানাটমি ভালো না জানেন বা না ভালো বুঝেন, আর ওই যদি ভালো মতো দেখতে না পারেন, তাহলে ছিদ্র করে ফেলতে পারেন আর্টারি। এছাড়া ভ্যাসাসপাজম হতে পারে,
গ্রোয়েন হেমাটোমা হতে পারে, রেট্রোপেরিটোনাল হেমাটোমা হতে পারে, আর তো মারাও তো যেতে পারে। আউটকাম, এটা দেখা যাচ্ছে যে আউটকামের একটা নাম্বার দিয়ে আমি বলে ফেলি, NNT 2.6, মানে 2.6 পেশেন্টকে ট্রিটমেন্ট করলে একজনের খুব ভালো আউটকাম। এটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট NNT, 2.6. In a meta-analysis, 46% of patients treated with mechanical thrombectomy achieved functional independence MRA scale 0 to 2 at 90 days, compared to 27 for best medical treatment. সুতরাং এটা ভেরি একটা ইফেক্টিভ ট্রিটমেন্ট। থ্যাংক ইউ। Thank you, sir, for your nice presentation. Due to shortage of time, we are not going for the question and answer sessions. If you have any questions, you can ask the presenter personally later. And now I will request Professor K. Makhtarujaman sir to give a short speech on today's presentation. Assalamu alaikum. Today, God is too great, and we really enjoy our presentation about the prevention of the stroke and mechanical thrombectomy. We hope Mount Everest will be the pioneer regarding mechanical thrombectomy as we research, and hopefully we establish a cath lab, of course, with neuro facilities, and we hope Mount Everest will be the pioneer regarding neurological management in facilities. Thanks everybody for the patient hearing. Thank you. Thanks everybody. Thank you, sir. I will now request Dr. Syed Mahmood Hassan sir, Director Medical Services of Mount Everest Hospital, to give a short speech. Respected audience and men on the platform, I welcome you all. Actually, let me speak in Bangla. আমরা এই হাসপাতাল শুরু করার সাথে সাথে আমরা আমাদের এই একাডেমিক সেশনটা শুরু করেছিলাম, আপনাদের সবার মনে আছে। একাডেমিক সেশনগুলো আমরা সেমিনার সিম্পোজিয়াম রেগুলার করতাম। প্রফেসর ফয়সাল আমাদের সভাপতিত্বে আমাদের একটা সায়েন্টিফিক কমিটি ছিল, সেই কমিটিটা এটা অর্গানাইজ করতো এবং আমরা দীর্ঘদিন আপনাদের সহযোগিতা চালিয়ে গেছি। মাসে এমন অবস্থা ছিল যে অনেকে ডেট পাচ্ছিল না, যে আমরা করতে চাই, অন্য ডিপার্টমেন্ট করতে চাই, এই অবস্থায় ছিলাম আমরা। আনফরচুনেটলি ডিউ টু দ্য লং প্রসেস অফ কোভিড এক্সপেনশন, আমরা আমাদের তো সায়েন্টিফিক প্রোগ্রাম বন্ধই হয়ে গেছে, আমাদের হাসপাতাল চালানোই প্রায় বন্ধ হয়ে গেছে। সেই সময় এককভাবে প্রফেসর মতিউর রহমান তার ডিপার্টমেন্ট, নিউরোলজি ডিপার্টমেন্ট যেভাবে চালিয়ে গেছেন, সেটার কন্টিনিউশন হিসাবে আজকে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আফটার দিস অল দিস কোভিড পিরিয়ড, বাট কোভিড পিরিয়ড ইজ স্টিল প্রিভেইলিং, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই হ্যাভ স্টার্টেড arranging seminars. When Professor Nazrul Islam said me that he is going to arrange a seminar, I was really scared how we can, because we cannot draw the participants. Fortunately or unfortunately, I found sufficient number of participants available to attend the seminar. Thanks to them all. আপনাদের এই সহযোগিতার সাহায্য যদি আমাদের থাকে, চালু থাকে, ইনশাআল্লাহ ইন দ্য নিয়ার ফিউচার আমরা আমাদের সায়েন্টিফিক সেমিনারগুলো আবার চালু করতে চাই। আমরা নিয়ার নরমাল লাইফ লাইনে ফিরে আসতে চাই এবং নিয়ার নরমাল লাইফ লাইনে ফিরে আসার জন্য আমাদের পক্ষ থেকে যতটুকু করণীয় ততটুকু আমরা করব আপনাদের সহযোগিতা। ধন্যবাদ সবাইকে। মহৎ ভাইয়ের জন্য একটা কথা, আমরা কিন্তু সায়েন্টিফিক সেশন মানে বন্ধ করি, আমরা কিন্তু ওয়েবিনারে রেগুলার করতেছি। হ্যাঁ, এটা চলতেছে কিন্তু
আমরা আমাদের যে মাউন্টের হেডিং এ আমরা যেটা করি Thank you, sir, for your encouraging remarks. Now I will request Professor Dr. Biplab Kumar Roy, sir, who is the current head of the Department of Managers Osmani Medical College, to share us his experience. Thank you, Rahatavin. Assalamu alaikum. Good afternoon, everybody. Thank you, management of the Mount Hospital, for inviting me. আজকে বিশ্ব স্ট্রোক দিবস। আমরা সবাই জানি স্ট্রোক কি। মতিউর হোসেন খুব সুন্দরভাবে ডেলিভারি নাইসলি প্রেজেন্টেড এভরিথিং। নাথিং টু সে এক্সট্রা। বিশ্ব স্ট্রোক সচল থাকুন, সচলভাবে সুস্থ থাকি, স্ট্রোকের ঝুঁকি দূরে রাখি। এই বছর কি বলছে যে প্রতি 4 জনের একজনের স্ট্রোক হবে। এখন বলতে আমরা সবাই ভালো হচ্ছে, হয়তো হবে না, কিন্তু যে হল প্রতি 4 জনের একজনের স্ট্রোক হবে। কত রিস্ক ফ্যাক্টর, হেভি রিস্ক। 4 জনের একটা স্ট্রোক হবে, বিশেষ করে আফটার 50 এজ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। 5 মিনিট প্রিভেনশনে যে পয়েন্টগুলো স্যার বলছে আমরা মাইনে চললে আমরা সবাই ভালো থাকবো। থ্যাংক ইউ এভরিবডি। সবাই খুব ভালো থাকুন, কোভিড থেকে দূরে থাকুন। থ্যাংক ইউ। Sir, now it is the time to hear the speech of our chief guest, Professor Dr. Faisal Ahmed, sir. I will request sir to say something for us. Honorable Chairman and keynote speaker Professor Matiur Rahman and special guest Professor Biplab Kumar Roy and Dr. Sayyid Nazrul, আমাদের ডাইরেক্টর Mahmood Hassan, Sayyid Mahmood Hassan. It is a great pleasure and honor for me to speak before you on the 8th World Stroke Day. Today's theme, this year the theme is I won't have a stroke. In this regard, how to prevent the stroke, Professor Matiur nicely presented the initially the primary prevention of strokes. It has the every aspect of risk factor including a traditional emerging experts nicely and elegantly. Regarding the overall, every year 15 million people around the world suffered stroke every year, and 5 million people died, and 5 million people are living with profound morbidities, and 113 million were lost per year. So we know that it is a great problem, and it is one of the second leading cause of the death among the globally. So we know that this topic is mechanical thrombectomy in the management of. We know that during the treatment of IBTPA, that's you, the patient having large vessel occlusion, only 7% of the patients likely to improve by this test is cardiac therapy. For this reason, there is recent advance. People think how we can overcome this. So they identified that people with large vessel occlusion cannot be treated like this. So there is innovation, and they identified the stents, and there is now second or third generation stents invented, and it is the now mechanical thrombectomy is now established treatments with lot of numerous trials like observation of the study, case series, and RCT. Recent down and diffuse trial established the fact that there is 49% of the patient with large vessel occlusion
can have improved functional independence to measure in modified Rankin scale that they can achieve 0 to 1, 0 to 2 scale with odd ratio of 1.65. So it is one of the significant progress in the management of the stroke patient, especially those patients with a large occlusion. So, if you and all the international and national guidelines, the government did this treatment, and I asked and request our beloved Professor Matur Rahman and Professor Nazrul Islam and Rahat Amin Chaudhary to establish this modality of treatment. Now we can, at the meantime, we can establish a liaison with other centers that can perform the thrombectomy. And so we can present the patient with the driven sheet policy rather than mother sheets policy. In the near future, we can establish it and we can serve the people in our geographical area like Sunamgan, Tropical and Bolivia research. With this few words, I conclude my speech and I thank again Professor Matur Rahman for his nice deliberation, and I never miss his presentations ever. Thank you very much for your kind attention. Thank you, sir, for your informative and encouraging speech. Once I remember a line from late Indian President Professor APJ Abdul Kalam, who said that dreams are not what we see in our sleep. Dreams are those which don't let us dream. It was a dream once that this hospital will be established. Now it is established by the vibrant leadership of our Professor Dr. Matur Rahman. We have achieved up to these days. So I think in the long run, once we will be able to do such procedures in our hospitals also. I think we should not stop dreaming that, and it will be a reality, inshallah, very soon. Now I will request Mr. Mohammad Sohail Mazmadar, Assistant General Manager of Sales, Specialty Product Division of Radiant Pharmaceuticals. It will give a very short speech. Very good afternoon and assalamu alaikum. Today the world Stroke Day উপলক্ষে আজকের যে প্রোগ্রাম মেকানিক্যাল থ্রম্বোটমি অন স্ট্রোক ম্যানেজমেন্ট, এই প্রোগ্রামে প্রথমেই আমি আমার অনারেবল চেয়ারপারসন প্রফেসর ডক্টর নজরুল ইসলাম, হেড ডিপার্টমেন্ট অফ নিউরোলজি, পাঁচবি মেডিকেল কলেজ অ্যান্ড সিনিয়র কনসালটেন্ট নিউরোলজি, মাউন্ট আটোর হসপিটাল, our honorable keynote speaker Professor Dr. Matur Rahman, Professor of Neurology and Chief Consultant and Coordinator, Mount Adora Neurology, our honorable Chief Guest Professor Dr. Faisal Ahmed, Professor Department of Medicine, Sylhet Women's Medical College, special guest our honorable Professor Dr. K.M. Akhtarul Jamal, Head Department of Cardiology, Sylhet Women's Medical College, Dr. Syed Mahmood Hassan, Director Medical Services, Mount Adora Hospital, Sylhet, and reporter Dr. Rahat Amin Chaudhary, special thanks our program. প্রথমে আমি জাস্ট 2 মিনিট একটু কথা বলে শেষ করব। এই মাউন্ট আটোর হসপিটাল শুরু হওয়ার প্রাককালেই এই হসপিটালে আমরা প্রথম একটা প্রোগ্রাম করেছিলাম এবং প্রফেসর মতুর রহমান স্যার এবং নজরুল স্যারের তত্ত্বাবধানেই আমরা এখানে একটা প্রোগ্রাম এই স্ট্রোক ম্যানেজমেন্টের উপরে আমরা শুরু করেছিলাম। আজও আমরা এই হসপিটাল কর্তৃপক্ষ এবং প্রফেসর মতুর স্যার এবং নজরুল স্যারের কাছে আমরা কৃতজ্ঞ যে আজকের এই প্রোগ্রামে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালকে পাশে রাখার জন্য। আমরা শুধু নট অনলি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল জেনেরিক প্রোডাক্ট আমরা মার্কেটিং করছি বাংলাদেশে, এর পাশাপাশি আমরা বেশ কয়েকটি মাল্টিন্যাশনাল কোম্পানি, বিশেষ করে বোরিঙ্গার, ইংগেলহাম, ফাইজার, রোশ, পপম্যান্ডার রোশ সুইজারল্যান্ড, ফেরিং ফার্মাসিউটিক্যাল সুইজারল্যান্ড সহ আমরা বেশ কিছু মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে আমরা বাংলাদেশে কাজ করছি। আমরা
তা আমাদেরও আজকে স্যার যে প্রেজেন্টেশন দেখিয়েছেন, এই প্রেজেন্টেশন স্টক ম্যানেজমেন্টের জন্য দুইটা প্রোডাক্ট আমাদেরও আমরা বোরিঙ্গা রিং এলিমেন্ট, যেটা জার্মানি রিসার্চ প্রোডাক্ট, বাংলাদেশে আমরা অ্যাভেলেবেল করেছি। সেটা সেকেন্ড জেনারেশন অ্যান্টি থ্রোম্বোলাইটিক, যেটা স্যার দেখিয়েছেন এখানে। আমাদের অ্যালটিপ্লেস, যেটা ইনজেকশন অ্যাক্টিলাইজ নামে, অলরেডি মাউন্ট টেডর হসপিটাল এটা অ্যাভেলেবেল আছে এবং এখানে আমাদের রেগুলার এটা ইউজ হচ্ছে। পাশাপাশি আমাদের আরেকটা প্রোডাক্ট আছে স্যার যেটা দেখিয়েছেন যে আমাদের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ম্যানেজমেন্টের জন্য আমাদের একটা প্রোডাক্ট আছে, সেটা ডেভিগাট্রান। এটাও আমাদের বোরিঙ্গা রিং এলিমেন্ট জার্মানি রিসার্চ প্রোডাক্ট। দুইটা স্ট্রেন্থ আমাদের অ্যাভেলেবেল আছে বাংলাদেশে। এর পাশাপাশি আমাদের আরো কিছু প্রোডাক্ট আমরা বাংলাদেশে অ্যাভেলেবেল করছি এবং অদূর ভবিষ্যতে এই কোভিড নিয়ে আমাদের ফাইজারের ভ্যাকসিন অলরেডি থার্ড ফেজে এটা আছে। যখন এটা ওয়ার্ল্ড মার্কেটে আসবে, আমরা আশা করছি যে বাংলাদেশে ফাইজারের কোভিড ভ্যাকসিনটা এটাও আমরা নিয়ে আসবো। অলরেডি ফাইজারের 3টা প্রোডাক্ট আমরা বাংলাদেশে মার্কেটিং করছি এবং এই কোভিড এর এটাও আমরা আশা করছি যে আমরা বাংলাদেশে নিয়ে আসতে পারবো এবং বাংলাদেশের মানুষের জন্য এটা অ্যাভেলেবেল করতে পারবো। থ্যাংক ইউ এগেন আমাদের এই সুযোগ দেওয়ার জন্য। এবং আমরা এই ধরনের সায়েন্টিফিক সেমিনার বা এই ধরনের প্রোগ্রামে আমরা কন্টিনিউশন আমরা অদূর ভবিষ্যতে আমাদের থাকবে। আমরা আশা করি আপনাদের কোঅপারেশনে আমরা এটা চালিয়ে দিতে পারবো। থ্যাংক ইউ। Thank you. We are hoping to see the COVID vaccine very soon and hoping to put away the mask feature. This kind of programs. If the efficient vaccine comes. Anyway, before going to the concluding speech of our today's chairperson, Professor Dr. Mohammad Nazrul Islam sir, I take leave. And I'm requesting Professor Dr. Mohammad Nazrul Islam sir to give his concluding remarks and end of the session. Bismillahirrahmanirrahim. Respected keynote speaker, chief guest, special guest, honorable consultants, physicians, and audience. Assalamu alaikum. Today is the World Stroke Day. All the activities of World Stroke Day remind me why we need to continue working very hard because we can and must reduce the incidence of stroke through prevention. We can and must limit disabilities with the hyperacute treatments, and we can and must make the lives of stroke survivors better through recovery and healing holistically. Today's slogan, "Don't be the one." Don't be the one. European Stroke Organization and World Stroke Organization declared this slogan. And I will not have a stroke. American Stroke Association's slogan. We accept I will not have a stroke. Both the slogans are similar and same the meaning. 1 in every 4 adults will have a stroke, but being active can help decrease your risk. So, one world, one voice movement. আমরা সচল থাকি, এর আগের বক্তারা বলে গেছেন আমরা সচল থাকবো এবং স্ট্রোক প্রিভেনশন করব। সো আজ এইবারের স্ট্রোকের মেইন স্লোগান হচ্ছে আমরা স্ট্রোক প্রিভেনশন করব। এই প্রিভেনশন নিয়ে অলরেডি প্রফেসর মতিউর রহমান স্যার ডিটেইলস বলেছেন, কারণ রিস্ক ফ্যাক্টরকে প্রিভেন্ট করলে স্ট্রোক প্রিভেনশন হবে। স্ট্রোক প্রিভেনশনের আলাদা কোনো মেকানিজম নাই। এছাড়া আরো একটি বিষয় বিশেষ গুরুত্বের দাবিদার, সেটি হচ্ছে ডায়েটারি হ্যাবিট। শুধু ডায়েটারি হ্যাবিট পরিবর্তনের মাধ্যমে স্ট্রোকের রিস্ক 70% পর্যন্ত কমানো সম্ভব। This year, they are being joined the movement. People need to be aware that an active lifestyle has numerous health benefits, where prevention of stroke being one of them. Pertaining to the fact that almost 70% of the stroke cases are either treatable or preventable.
while 25% of the population will at some point in their lives suffer from a stroke attack. Physical activity is one of the best way to prevent a stroke. According to the recent study conducted by University of North California, Indians dwellers ischemic stroke at a younger age in comparison to other developed countries. Indian এবং সাবকন্টিনেন্টের লোকদের বিশেষ করে বাংলাদেশেরও একই রকম হবে বলে বিশ্বাস, কারণ স্টাডিটা কন্ডাক্টেড হচ্ছে ইন্ডিয়াতে, কিন্তু ইন্ডিয়া করেনি, করছে নর্থ ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি। সেখানে দেখা গেছে যে ইয়াং পেশেন্টদের স্ট্রোক বেশি হয় এই রিজনে। এটাতে আমরা কম্পেয়ার করি ওই স্টাডিতে, যেটা দেখা গেছে যে 52% পেশেন্টদের মধ্যে 52 ইয়ার্স হচ্ছে মেইন এজ স্ট্রোকের ওই ইন্ডিয়ান রিজনে। ওই একই রকম পিপলদের যখন গবেষণা করা গেছে, আমেরিকাতে পাওয়া গেছে 71 ইয়ার্স, তাদের 71 ইয়ার্সে মেজরিটি স্ট্রোক হয়, আর আমাদের রিজনে হয় 52 ইয়ার্সে। কেন হয়? কারণটা হচ্ছে আমাদের লোকজনের ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটিটা খুব বেশি, আমাদের ডায়েটারি হ্যাবিটটা ভালো না, আমাদের এখানে স্মোকিংটা খুব বেশি, এবং ইন্ডিয়াতে দেখা গেছে যেটা অ্যালকোহল ইনটেকের মাত্রাটা বেশি। সেই জন্য এই ধরনের চেঞ্জ হয়ে গেছে, বলতে গেলে ইয়াং পার্সনদের স্ট্রোক বেশি হচ্ছে। Another important point is screen time. Screen time means TV, ল্যাপটপ and নেটে যে কাজকর্মগুলো আমরা করি সেইগুলো, এইটা মারাত্মক সমস্যার সৃষ্টি করতেছে। আমরা যত বেশি সময় দিব স্ক্রিন টাইমের জন্য, ততই আমাদের লাইফ এক্সপেক্টেন্সি কমবে। There is an inverse relationship between screen time and life expectancy. এটা গবেষণায় দেখা গেছে প্রতি 1 ঘন্টা স্ক্রিন টাইম যদি আমরা দেই, সেক্ষেত্রে 22 মিনিট লাইফ এক্সপেক্টেন্সি আমাদের কমবে। এটা অত্যন্ত হতাশাজনক একটি ফিগার। সেজন্য বলা হচ্ছে ডিটক্সিফাই স্ক্রিন টাইম। স্ক্রিন টাইমকে ডিজিটাল ডিটক্সিফিকেশন করা লাগবে। এটা গতকালকের ইন্ডিয়ান যে ডেইলি টেলিগ্রাফ পত্রিকা আছে সেটাতেও পাবলিশ হয়েছে, তারাও চাচ্ছে এটা তারা করতে চায়, কারণ এইভাবে আমাদের জীবনটাকে নষ্ট করতে পারি না। আমাদের পলিসি মেকাররা এবং আমাদের ফ্যামিলির যারা কর্তা আছে তারা যেন আমাদের নিজেদের এবং আমাদের সন্তানদের এই রাস্তা থেকে দূরে রাখে। যত কম রাখা যাবে তাদের লাইফ এক্সপেক্টেন্সি তত বাড়বে। অর্থাৎ এটার পিছনে বসে থেকে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে না, এইটাই মেইন কারণ। Delay of 1 minute in seeking the right treatment leads to loss of about 20 lakh brain cells per minute. So it is extremely time dependent therapy. The golden window period to arrive to a stroke unit should be within 6 hours. এই কথাটা স্যার কিন্তু বলেছেন 6 hours। শুধু কিন্তু থ্রম্বোলাইটিক থেরাপি আমরা যেটা দেই আরটিপি দিয়ে, সেটা দিয়ে সম্ভব না। স্যার বলছেন মেকানিক্যাল থ্রম্বোটমির অংশ সহ, কারণ ওই দুইটা মিলেই হচ্ছে হাইপার অ্যাকিউট স্ট্রোক ম্যানেজমেন্ট প্রসিডিউর। Attending within 6 hours, delaying which would lead to irreversible damage causing permanent disability in around 80% of the cases. যদি আমরা 6 hours এর মধ্যে পেশেন্টকে হাসপাতালে না আনতে পারি, সেই ক্ষেত্রে যাদের স্ট্রোক হয়ে যাবে তাদের 80%-এরই পার্মানেন্ট ডিসেবিলিটি ডেভেলপ করবে আমাদের পেশেন্টদের। সেই ক্ষেত্রে আমাদেরকে পেশেন্টদের আর্লি হাসপাতালে আনতে হবে, এটাও অ্যাওয়ারনেসের একটা পার্ট। আমরা বললাম ট্রিটমেন্ট আছে, সেটা হলে হবে না, আমাদের পেশেন্টদেরকে আর্লি হাসপাতালে আসার জন্য দিক নির্দেশনা দিতে হবে। সেই দিক নির্দেশনা কে দিবে? ফিজিশিয়ানরা দিবে। তারাই বিভিন্ন জায়গায় ছড়ায় পড়বে। আমাদের এই ফিজিশিয়ানরা আছেন বিভিন্ন জায়গাতে, তারা পেশেন্টদেরকে বলবেন তোমরা এই সময়ের মধ্যে চলে আসো। আনহার ট্রিটমেন্ট পরে আসলে কোনো লাভ হবে না, সময় মতো ট্রিটমেন্ট নিতে হবে। স্ট্রোক ইজ এ ট্রিটেবল and this is the message we are helping to promote on World Stroke Day. আমরা আগে বলতাম স্ট্রোক ট্রিটেবল না, এটা ট্রিটেবল ডিজিজ। এটা এই বছর বলা হচ্ছে যে স্ট্রোকটা ট্রিটেবল ডিজিজ।
বিভিন্ন অ্যাক্টিভিটিস গ্রহণ করা হয়েছে। Early recognition makes a big difference and can lead to unbelievable outcomes during treatment. কাজেই আমরা চাইবো যে স্ট্রোকের পেশেন্টরা সময় মতো যে জায়গাতে চিকিৎসা হয় সেই জায়গাতে আসবে, তাদেরকে আগে থেকে জানানো রাখতে হবে যে এই জায়গায় ট্রিটমেন্ট হয়। এখন আমরা আসি আরেকটি পয়েন্টে যে হাইপার একিউট ট্রিটমেন্ট। হাইপার একিউট ট্রিটমেন্টে দুইটা পার্ট আছে, থ্রম্বোলাইটিক থেরাপি আর হচ্ছে মেকানিক্যাল থ্রম্বেক্টমি। অনেক পেশেন্ট কিন্তু সময় মতো আসতে পারবে না, চাইলেও পারবে না, দূর দূরান্তের কারণে, ফ্যাসিলিটিজের অভাবের কারণে, কিন্তু তাদেরকে মেকানিক্যাল থ্রম্বেক্টমি দেওয়া যাবে। দেখা গেছে প্রায় 90% পেশেন্টের মেকানিক্যাল থ্রম্বেক্টমি করা সম্ভব হবে যদি সঠিকভাবে এটা প্রচারণা চালানো যায় এবং সেন্টারগুলো ডেভেলপ করে। সেই জন্য কিন্তু আমেরিকার মতো দেশে 10% পেশেন্ট যারা মেকানিক্যাল থ্রম্বেক্টমির উপযোগী, তাদের 10% পেশেন্ট সেন্টারগুলোতে আসে। সেজন্য ওয়ার্ল্ড এন্ডোভাস্কুলার সার্জারির যে অর্গানাইজেশন আছে সেটা এই বছর একটা পদক্ষেপ গ্রহণ করেছে যে 10% পিপল এখনো যাচ্ছে হেলথ ফ্যাসিলিটি গ্রহণ করার জন্য, এটাকে ডাবল করার জন্য 2020। সেজন্য তারা একটা গোল ফিক্সড করেছে, সেটা হচ্ছে মেকানিক্যাল থ্রম্বেক্টমি 2020 গোল। তারা একটা হোয়াইট পেপার তৈরি করবে, সেই হোয়াইট পেপারটা ডিসেমিনেট করবে বিভিন্ন গভর্নমেন্টকে। সেজন্য ওয়ার্ল্ড ওয়াইড তাদের কমিটি গঠন করা হয়েছে, এগুলোকে বলা হয় রিজনাল কমিটি। বাংলাদেশে একটি রিজনাল কমিটি গঠন করা হয়েছে। এই রিজনাল কমিটির কো-চেয়ারপারসন হচ্ছেন দুইজন। এই দুইজনকে আমরা অনেকেই চিনি হয়তো, ডক্টর শহীদুল্লাহ সবুজ, উনি এই বিষয়ে কাজ করেন মেকানিক্যাল থ্রম্বেক্টমি নিয়ে, আর ডক্টর সিরাজি, এই দুইজন হচ্ছেন কো-চেয়ারম্যান। এখানে আমাদের অ্যাডভাইজর এবং মেম্বার, অ্যাডভাইজর আসলে আলাদা কোনো পোস্ট নাই, বাকিরা সবাই মেম্বার, ওনারাও এক মেম্বার কিন্তু কোঅর্ডিনেট করবেন সেজন্য কো-চেয়ারম্যান। সেটার মধ্যে প্রফেসর কাজী দিন মোহাম্মদ স্যার আছেন, প্রফেসর জহিরুল হক চৌধুরী আছেন, সেখানে আমাদের উসমানী মেডিকেল কলেজের আমার ক্লাসমেট আছেন ডক্টর দেওয়ান ইলিয়াস, এখানে আমাকেও রাখা হয়েছে, সিলেট ঢাকার বাইরে শুধুমাত্র আমাকে রাখা হয়েছে মনে হচ্ছে যে এখানে আমি আছি। এই কয়েকজন মিলে একটা রিজনাল কমিটি গঠন করা হয়েছে। তাদের দায়িত্ব হচ্ছে যে রিজনাল প্রবলেম কি এবং এটা কি করে সলভ করা যায় এবং এটা নিয়ে একটা হোয়াইট পেপার তৈরিতে সহযোগিতা করা ওয়ার্ল্ড ওয়াইড। সো এই যে একটা গোল ট্রিটমেন্ট করা যাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ হওয়ার কারণে সারা ওয়ার্ল্ড নড়েচড়ে বসছে যে এটা আমরা একটা হোয়াইট পেপার তৈরি করে এটাকে আরো জনপ্রিয় করব। সেই জনপ্রিয়তা যাতে অর্জন হয়, আমরা যদি না জানি মেকানিক্যাল থ্রম্বেক্টমি কি এবং করলে কি লাভ, এটা জনপ্রিয়তা হবে না, অর্থাৎ স্ট্রোকের আসল ট্রিটমেন্টটা জনগণ পাবে না। এখন থেকে শুরু হচ্ছে আমাদের এই জনপ্রিয়তা অর্জন করার যে রাস্তা, সেটা শুরু করলাম আমরা। যখন এটা জনপ্রিয় হয়ে যাবে তখন এটা এস্টাবলিশ করতে যে সব বাধা বিপত্তি আছে সেগুলো ওভারকাম করে তৈরি করা হবে। আমাদের মাউন্ট রোডে যখন ক্যাথ ল্যাব তৈরি হবে, তৈরি হওয়ার জন্য অনেক কাজ চলতেছে, এখনো কাজ চলতেছে, আমাদের জায়গা ফিক্সড করা আছে। ক্যাথ ল্যাব হয়ে গেলে আমরা মেকানিক্যাল থ্রম্বেক্টমি করতে পারবো। মেকানিক্যাল থ্রম্বেক্টমি করার জন্য যে এক্সপার্ট লাগে সেই এক্সপার্ট আমাদের হাতে আছে, ওনারা আমাদেরকে হেল্প করবেন সবসময়, ওনারা বলতেছেন। এবং আমাদের যারা ইয়াং জেনারেশন আছে নিউরোলজিস্ট, তারা আমি মনে করি যে এই বিষয়ে ট্রেনিং নিবে এবং পরবর্তীতে এই কাজগুলো করবে। তা বিশ্বে যখন থ্রম্বোলাইটিক থেরাপিটা আসে তার থেকে প্রায় 25-30 বছর পরে আমরা শুরু করি। তো মেকানিক্যাল থ্রম্বেক্টমি যাতে এত পিছায় আমরা না করি, আরো দ্রুত অর্জন করি, সেজন্য এখন থেকে আমাদেরকে কাজ করতে হবে। আজকের সভায় অনেক কষ্ট করে সকলে এই দুপুরে উপস্থিত হয়েছেন, এই জন্য সবাইকে ধন্যবাদ। বিশেষ করে আমাদের যে একটা নতুন টপিকস নিয়ে আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মতিউর রহমান স্যার, উনি যে সুন্দর প্রেজেন্টেশন দিলেন, সেটাতে আমি মনে করি অনেকেই এই বিষয়ে ইন্টারেস্ট ফিল করবেন। শুধু ইন্টারেস্ট ডেভেলপ করার জন্যই আমরা এই প্রোগ্রাম করেছি। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সবার সমাপ্তি ঘোষণা করছি। একটু আপ্যায়নের ব্যবস্থা আছে, আপনার আপ্যায়ন ব্যবস্থাটা নিয়ে যাবেন। থ্যাংক ইউ।